গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যের ব্যানারে মিছিল, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ ৩ দফা দাবি। মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ, সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইশরাকের। এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, মন্তব্য খন্দকার মোশাররফের। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এই ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এই প্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল। জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা বলেন যে ঐক্য নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, সে ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জুলাই ঐক্যের পক্ষ থেকে ৩ দফা দাবি জানান। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র যথাসময়ে দেয়া ও উপদেষ্টাদের পদত্যাগ সহ ৩ দফা দাবি জানায় জুলাই ঐক্য। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান রিটকারী আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর অবশেষে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়টি নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক হোসেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল। ২৭ এপ্রিল ইসি প্রকাশিত গেজেটে মেয়র হিসাবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। ১৪ মে ইশরাকের শপথ না দেয়া নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা ২ দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। দুপুরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করেনি। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট ৩০ মিনিট শপথ হবে।
ল, এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না, এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারী আইনজীবী। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন ইশরাকের আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে বৃষ্টিতে ভিজে টানা নবম দিনের মতো কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেয়া এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান তারা। সাব্বির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে মৎস্যভবন মোড়, কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনরতরা বলেন, ৫ আগস্টে এক স্বৈরাচারের বিদায় হলেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি, সেই সাথে দাবি করছি আমাদের ইশরাক হোসেনকে, জনতার মেয়রকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাতে হবে। অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, আমাদেরকে আমাদের রাজপথে সুষ্ঠু রাজনীতি করার সুযোগ করে দিন। তা না হলে রাজপথে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ৯০ স্বৈরাচারকে আমরা বসিয়েছিলাম, আমরা ভালো ভেবেছিলাম ইউনূসের মতো একজন ক্লিন ইমেজের মানুষকে, কিন্তু কোর্টের আদেশকে অবৈধ করে কোর্টের উপরে হস্তক্ষেপ করে ইশরাককে প্রতিহত করার বা ইশরাকের মেয়রত্ব বুঝিয়ে না দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। অবস্থান কর্মসূচির ফলে ভোগান্তিতে পড়েছেন কাকরাইল অঞ্চল দিয়ে চলাচল করা সাধারণ মানুষ। আমরা সকাল থেকে এখানে আসছি, এখানে আসার পরে কোনো টিপ মারতে পারি নাই, আমাদের কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে প্রায় ৪-৫ ঘন্টা এক জায়গায় বসে আছি। আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা বাজে জনদুর্ভোগে এখনও বসে আছি, কিন্তু কখন ছাড়বে তার কোনো টাইম টেবিল নাই। কিন্তু আমরা কতক্ষণ বয়ে থাকতে পারবো বা বয়ে থাকবো, আদৌ আজকে যেতে পারবো কি না। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো রাজনৈতিক পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা। লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে
জনাব ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার গঠন করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলেও জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 সহ নতুন 3টি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল উপদেষ্টা পরিষদের 29তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। রাজধানী তেজগাঁয়ের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভার সরাসরি সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া ছাড়াও বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফেনীর 103 কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার ভোরে 24 জনকে বাংলাদেশে পুশিন করার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। 24 জনের মধ্যে ছাগলনাইয়া উপজেলাধীন মটুয়া সীমান্ত এলাকা দিয়ে 12 জনকে এবং বাকি 12 জনকে ফুলগাজী উপজেলাধীন খাজুরিয়া সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা হয়েছে। ভারত থেকে পুশিন হওয়া 24 জনের 12 জনকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমার ও বাকি 12 জনকে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেছে 4 বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা। ফেনী সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী 4 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে গাজীপুরের সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ কোর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্কের জরাজীর্ণ সীমানা প্রাচীর কোর সাফারির বেষ্টনীর গেট সংস্কারের জন্য গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি পার্ক 2 জুন পর্যন্ত বন্ধ থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে 4 জুন থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। এগুলো খুব দেখতে খুব সুন্দর। নিয়েছ? আছে, খাবার আছে, কিচ্ছু হবে না। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দর্শনার্থীদের জন্য পার্কের কিছু সংস্কার কার্যক্রম চলতেছে এবং যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে সাফারি পার্ক ভ্রমণ করতে পারে এবং সুন্দরভাবে প্রাণীগুলা দেখতে পারে। সেই জন্য আমরা বিশেষ করে মেকানিক্যাল গেট, আফ্রিকান সাফারির কোর সাফারির অংশ এবং আফ্রিকান সাফারির কিছু উন্নয়নমূলক কার্যক্রম, মেকানিক্যাল গেট আছে বেশ 5টি মেকানিক্যাল গেট এবং সবকটাই আমরা এবার সুন্দরভাবে এবং ভালোভাবে শক্ত মজবুত করে সংস্কার করা হচ্ছে যাতে আমাদের গাড়িতে চড়ে ভ্রমণ করতে পারে স্বাচ্ছন্দ্যে। ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বাস স্ট্যান্ড এলাকা, বাজার এবং 5 রাস্তার মোড় পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দখলমুক্ত করা হয় গুরুত্বপূর্ণ ফুটপাত ও রাস্তার পাশের জায়গা। হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উচ্ছেদ হওয়া দোকানগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ভবিষ্যতেও এই ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে 5টি ড্রেজার, 3টি বাল্কহেড জব্দ এবং 8 জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার নাসিরা কান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ও বাংলা বাজার খাল এলাকার মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মোহনপুর
বহরমপুর নৌ পুলিশ টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সদর দক্ষিণের ২১ নং ওয়ার্ডে মোহাম্মদ ফারুক আহমেদ নামে এক ব্যক্তির জায়গা দখল করার অভিযোগ উঠেছে মুকুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ফারুক আহমেদ থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে তিনি এতদিন বাড়ি করতে পারেননি। এখন বাড়ি করতে গেলে মুকুল নামে এক ব্যক্তি বিভিন্নভাবে তাকে হয়রানি করছেন, এমনকি ওই জমি জোরপূর্বক দখল করার চেষ্টাও চালাচ্ছে। যদিও মুকুলের দাবি, নন্দলাল নামে চট্টগ্রামের এক ব্যক্তি তাকে জমির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের প্রাণকেন্দ্র আমলা বাজারের 4 লেন সড়ক নির্মাণ কাজ নানা জটিলতা কাটিয়ে অবশেষে শেষের পথে। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি তাদের মালিকানাধীন 13 শতক জমি দান করে উদারতার অনন্য নজির স্থাপন করেছে। সেই সঙ্গে আমলা বাজার কমিটি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতায় এই কাজ চলমান করা সম্ভব হয়েছে। বিদ্যালয়ের এই ভূমিদানের ফলে সড়কের ডিজাইন বাস্তবায়ন সহজ হয় এবং নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলে। বর্তমানে কাজের প্রায় 90% সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। ইতোমধ্যে সড়কের 2 পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলমান রয়েছে। সেই ক্ষেত্রে 4 লেন রাস্তার স্বার্থে আমাদের স্কুলের কিছু জমিও রাস্তার মধ্যে ঢুকে পড়েছে। আমলাবাসীর দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। এজন্য আমলাবাসী এবং সেই সঙ্গে আমরা যারা ব্যবসায়ী সমিতি আছি বা ব্যবসায়ী আছি, তারা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। কাজ চলমান রয়েছে এবং আমরা চাই এই কাজটি দ্রুত যেন শেষ হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়। এ সময় 8,21,22,060 টাকার বার্ষিক সম্পূরক বাজেট পেশ করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম আতিক। বাজেট সভায় বাজেট প্রসঙ্গে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মজনু, মণ্ডল সম্পাদক শিকর উদ্দিন, 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কাপাসিয়া চালা এলাকায় কর্মী সভাটি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ চৌধুরীর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওফাজউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকশী। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সাভারে জন্মগত ডায়াবেটিক্স আক্রান্ত শিশু ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাভার ব্রাক সিডিএম সেন্টারে বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি এবং নভনডিস্ক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতির পিডিআরসির পরিচালক এবং বিশিষ্ট পেডিয়াট্রিক এন্ডোক্রাইনজিস্ট ডাক্তার বেদোরা জাভিন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্ডাস মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন সহ আরও অনেকে। বিদেশ থেকে লবণ আমদানির কারণে ন্যায্য মজুরি পাচ্ছে না কক্সবাজারের মাঠ পর্যায়ের লবণ চাষিরা। চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা বলছেন, বিসিকের মাধ্যমে 2 লক্ষ মেট্রিক টন লবণ ক্রয় করলে ন্যায্য মূল্য পাবে প্রান্তিক চাষিরা। চলতি মৌসুমে 41,355 জন লবণ চাষি 69,198 একর জমিতে লবণ চাষ করেছে। সরকারের পক্ষ থেকে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না করায় কিছু মিল মালিক স্থানীয় মধ্য
মধ্যস্থভোগীর সঙ্গে সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছেন। এতে জেলার হাজার হাজার প্রান্তিক চাষি সহ লবণ উৎপাদন, বিপণন, পরিবহন ও ব্যবসার সঙ্গে যুক্ত অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা বিদেশ থেকে লবণ আমদানি করার কারণে চাষিরা লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না উল্লেখ করে যেমনটি জানালেন লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি। গত বছরের চাইতে এবছর অনেক লস। আর এক কানির মাঝে 1,04,000 টাকা ধরে খরচ হয়। আর লবণ বেশি পাইতে 250 পরে 40,000, আর যেমন বললে 50,000। আর তো আরো বুকুন লস থাকে, প্রায় 6,000 টাকা লস থাকে। অর্ধেক টিয়া পায়, অর্ধেক লস থাকে। এখন নারাতি নুনর এটা কি আরাম হয়েছে 500 টাকা করি, আর হয়তো 200 টাকা। এখন আর তো আরো বাদ বাকি টিয়া। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, মানুষের মৃত্যু হলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকেন তার সৃষ্ট কর্ম ও সততার প্রতিচ্ছবিতে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নূর আহমেদ সড়কে অবস্থিত টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ সভাপতি মোহাম্মদ নজরুল আলমের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ ও যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ, টিসিজে এ সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী সহ টিসিজে এর সদস্যরা উপস্থিত ছিলেন। এবার প্রবাস সংবাদ। অন্তর্বর্তী সরকার কিছু কিছু সময় ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মিসেস সেলিনা রহমান। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্যের আগমন উপলক্ষে ডানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো, কানাডায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই সরকারের উপদেষ্টা পিএসরা দুর্নীতি করে দুদকের ডাকেও সাড়া দেয় না। এ সময় কানাডায় অবস্থানরত বিএনপি নেতাকর্মী সহ নওগাঁ 2 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী রেজা মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নিউ শাপলি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকাস্থ শীতলক্ষা নদীর পাড়ে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে হৃদয় পাখি ব্রাদার্সকে হারিয়ে নিলয় 9 স্টার চ্যাম্পিয়ন হয়েছে। সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণ অভ্যুত্থানে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যের ব্যানারে মিছিল, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ 3 দফা দাবি। মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ, সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম ইশরাকের। এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, মন্তব্য খন্দকার মোশাররফের। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।